তো মূল কথায় আসি, যেটি বলছিলাম। তো এইভাবেই ক্রম অনুসারে এই ইউনুস গংরা অস্ত্র হাতে নিয়ে বিভিন্ন শুটার ভাড়া করে বিভিন্ন সাদ থেকে বিভিন্নভাবে ছাত্রদের মধ্যে হত্যাযজ্ঞ চালিয়ে এই যে একটা ফেক বিপ্লব তৈরি করেছে, এটির পিছনে আওয়ামী লীগেরও অনেকটা দায় আছে। আপনি বলতে পারেন কিভাবে দায় আছে, সেটা আমি পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এখন মূল যে কথা আমি সেটাতেই থাকতে চাই, দেশ এখন কোন দিকে। তো শর্টলি এটাই আমি বলতে চাই যে দেশ এখন আর বাংলাদেশিদের হাতে নেই, দেশের যাত্রাটা রাইট ট্র্যাকেও নেই, দেশটা এখন টোটালি ইউরোপ অ্যান্ড আমেরিকার হাতে চলে গেছে। কিছু কিছু ক্ষেত্রে দেশের অস্তিত্ব তো বিলীন হয়েছেই, আর বেকারত্বের হার বেড়েছে, ব্যবসায়ীদের ব্যবসা কমেছে, কলকারখানা বন্ধ হয়েছে, চাঁদাবাজির সংখ্যা বেড়েছে। এই যে আপনি যা দেখছেন, আর কিছুদিন পরে দেখবেন যে রাস্তাঘাটের ডাকাতির সংখ্যা আরও ব্যাপক হারে বাড়ছে, এখনও বেড়েছে, আরও বাড়ছে। দেখবেন যে দেশের মানুষ অনাহারে পড়ছে, দেশটাকে কিন্তু একটা কৃত্রিম দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে ইউনুস গং। কারণ তার ওই যে ক্ষুদ্র ঋণ তো মানুষকে দিতে হবে, যত মানুষ দরিদ্র হবে তত মানুষ ক্ষুদ্র ঋণ নেবে, এটাও তার একটা স্ট্র্যাটেজি। তিনি ক্ষমতায় বসে 28টি প্রকাশ্য সুবিধা তিনি নিয়েছেন, তার মধ্যে অন্যতম 666 কোটি টাকার কর মওকুফ, তার মামলাগুলো মওকুফ। আইনি লড়াইয়ে কিন্তু সে যেতে ভয় পায়, তাই আইনি লড়াইয়ে সে যায় নাই, একটি নির্বাহী আদেশে সে সবগুলো খালাস করে দিয়েছে। গ্রামীণ ব্যাংকে 2030 সাল পর্যন্ত কর মওকুফ। গ্রামীণ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে, বেসরকারি ইউনিভার্সিটি একটা অনুমোদন নিয়েছে। গ্রামীণ ফোনের যে আপনার ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স নিয়েছে, ম্যান পাওয়ার লাইসেন্স, অর্থাৎ আদমশুমারি যে কোনো দেশে যে মানুষ বিদেশ পাঠানোর যে লাইসেন্সটা আর কি, ম্যান পাওয়ার লাইসেন্স করে নিয়েছে। এরকম অসংখ্য 28টি। আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই যে ইউনুস গং কি সুবিধা রাষ্ট্র ক্ষমতায় বসে নিয়েছে। এই লোকটা একজন নোবেল বিজয়ী লোক, যে এতটা নির্লজ্জ হয় এটা আমার জানা ছিল না। কেন জানা ছিল না? একজন নোবেল বিজয়ী লোক ক্ষমতায় বসে তার নিজের সুবিধা এইভাবে নিবে, আসলে এটা আমরা ধারণা করতে পারি নাই। আমি আপনাদেরকে একটু সময় দিবেন, আমি পড়ে শোনাচ্ছি যিনি কি সুবিধা প্রধান উপদেষ্টার পদে বসে নিয়েছেন। যদিও তার প্রধান উপদেষ্টার পদটি অবৈধ, সাংবিধানিকভাবে অবৈধ। আজ হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এসে বসেছে দাবি করে, সেটাও অবৈধ। কারণ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেনানিবাসে সেনাবাহিনীর কাছে জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছিল। তাহলে তিনি কাহার রেফারেন্সে এই সরকার গঠন করলো? যাই হোক, চলুন দেখি মোহাম্মদ ইউনূসের গত 9 মাসের কার্যকলাপ এবং 9 মাসে সে কী সুবিধা নিয়েছে। তিনি এক খোঁচায় রাষ্ট্রের 666 কোটি টাকা পকটস্থ করেছেন, 25 কোটি 12 লাখের মামলা থেকে মুক্ত, নিজ কর্মচারীদের করা শতাধিক মামলা থেকে অব্যাহতি নিয়েছেন, দুদক থেকে মানি লন্ডারিংয়ের অভিযোগ প্রত্যাহার করেছেন, 6 মাসে সাজার মামলা বাতিল করেছেন, গ্রামীণ ইউনিভার্সিটির নামে নিজের বিশ্ববিদ্যালয় মঞ্জুর করেছেন, গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স করেছেন, স্টারলিংকের বাণিজ্য গ্রামীণ ব্যাংকের সার্ভারের গ্রামীণ ফোনের সঙ্গে অ্যাড করেছেন, এটাও তার নিজস্ব বাণিজ্য। গ্রামীণ ব্যাংকে সরকারের বোর্ড প্রতিনিধিত্ব 3 জন থেকে কমিয়ে 1 জন করেছেন। গ্রামীণ ব্যাংকের সরকারের যে মালিকানা ছিল সেই মালিকানা কমিয়ে নিজের মালিকানা 95 ভাগ করেছেন এবং সরকারের অংশ 5% করেছেন। গ্রামীণ অ্যাভিয়েশন নামে একটি কোম্পানি নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন ছিল আগে, এখন হয়ে গেছে। আর অপরদিকে এই 9 মাসে তিনি যা করেছেন তার শান্তির শৃঙ্খলা হারিয়ে মবের রাজ্য পরিণত করেছেন। 622টি থানায় আগুন, 78,000 অস্ত্র লুট, গণভবন
সংসদ ভবন থেকে সেনাবাহিনী ও এসএসএফের 5,000 আধুনিক অস্ত্র লুট। 5 আগস্টের পরে গণহত্যা চালিয়ে আওয়ামী লীগের উপর 4,800 আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে। 1,72,000 আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করে কারাগারে নিক্ষেপ করেছে। জুলাই আগস্ট গণ্ডগোলের উসিলায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ক্যাম্পাসে একের পর এক হত্যা করেছে। মব সন্ত্রাসীরা সারা দেশে আওয়ামী লীগের 25 লাখ ঘর বাড়ি অফিস আদালত ধ্বংস করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে। চাঁদাবাজির তো কোনো হিসাব নাই। ধর্ষণের রেকর্ড ইতিহাস সৃষ্টি করেছে। আমরা দেখেছি যে 48 ঘন্টায় সম্ভবত 24 ঘন্টায় 78টি, 48 ঘন্টায় 128টি ধর্ষণের ঘটনা ঘটেছে। হিন্দু জনগোষ্ঠীর উপরে অত্যাচার করেছে। প্রায় 28টি মন্দির সহ 11টি আপনার গির্জা এবং 8টি সম্ভবত প্যাগাডো বৌদ্ধদের ধ্বংস করেছে। শিক্ষা ব্যবস্থা শেষ করেছে। ক্যাম্পাসগুলোতে এখন রাজনীতি, মবের রাজনীতি ছাড়া আর কিছু চলে না। বছরের অর্ধেক সময় পার হওয়ার পরেও শিক্ষার্থীরা বই হাতে পায়নি। একটা প্রজন্মকে নষ্ট করার দায় এই ইউনিসের কিন্তু নিতে হবে। শিক্ষকদের অপমান অপদস্থ করেছে। শিক্ষকদেরকে নিজ পদ থেকে মবের মাধ্যমে তাদেরকে পদবঞ্চিত করে ক্ষমতা থেকে নামিয়েছে। 9 মাসে শেয়ার বাজার থেকে 90,000 কোটি টাকা, আমরা এর আগে শুনতাম যে পীর বাবা আছে একজন সালমানের রহমান, সে নাকি শেয়ার বাজার জালিয়াত করে, কিন্তু এরকম জালিয়াত আমরা ইতিপূর্বে দেখি নাই। 9 মাসে শেয়ার বাজার থেকে 90,000 কোটি টাকা লোপাট হয়েছে। ইউনিসের উপদেষ্টারা দেশের উন্নয়ন বন্ধ করে লুপাট করেছে। উন্নয়নের 2,00,000 কোটি টাকা লোপাট করেছে। আপনারা জানেন যে উন্নয়ন বাজেটের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2,00,000 কোটি টাকা যে বাজেট নির্ধারণ করেছিল, সমস্ত কাজ বন্ধ করে এই টাকা কিন্তু তারা লুটপাট করেছে। ব্যাংক ও শেয়ার বাজার লুট করে 3,00,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে ইউনিসগং। বেসরকারি 18টি ব্যাংক দখল করেছে। বর্তমানে বদলি বাণিজ্য এবং শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়েছে সমন্বয়ক এবং উপদেষ্টারা। বৌদ্ধ ধর্মের উপাসনায় ভেঙেছে, বললামই তো প্রথমে, 240টি মাজার ভেঙেছে। সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করে সারা দেশে 18,000 মন্দির ভাঙচুর, 1200 মন্দির ভাঙচুর এবং 18,000 মন্দিরে হামলা। কারাগার থেকে সদ্য মুক্তি পেয়েছে চিন্ময় প্রভু, আরও আছে কয়েক হাজার। নারীর হেনস্থার শিকার হয়েছে, মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করেছে। গত 8 মাসে বন্ধ হয়েছে 113টি কারখানা, কাজ হারিয়েছেন 96,000 শ্রমিক। এর মধ্যে আছে বেক্সিমকোর 24টি, কেয়া গ্রুপের 4টি, টিএনজেডের 4টি কারখানা, এস আলম গ্রুপের 6টি কারখানা বন্ধের পর বেকার হয়েছে 1,00,000 মানুষ। দেশের সকল মিডিয়া হাউসগুলো দখল। 18 জন সাংবাদিক কারাগারে, 8 জন সাংবাদিক খুন, 286 সাংবাদিক এর বিরুদ্ধে খুনের মামলা। ব্যাংক হিসাব তলব করেছে 56 জনের, ব্যাংক হিসাব বন্ধ 34 জন সাংবাদিকের। দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে। গত 9 মাসে বাংলাদেশের সংস্কৃতি কর্মীরা তাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারেনি। কনসার্ট বন্ধ, অভিনয় শিল্পীরা অসম্মানিত, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে। গরিবের বিধবা ভাতা, বয়স্ক ভাতা বন্ধ করেছে, যে টাকা দিয়ে গরিব মানুষ ওষুধ কিনে খেত, একটু চাল ডাল কিনে খেত। সাধারণ মানুষের জীবন কঠিন করে দিয়েছে। শিল্পী, খেলোয়াড়, শিক্ষক গণহারে সবার নামে খুনের মামলা দিয়েছে। এগুলো ছাড়াও হাজার হাজার অপকর্ম ইউনুসগং করেছে। আমি মনে করি যে কোনো দিন যদি এই বাংলার জনগণ তাদের স্বরূপে রাজপথে ফিরে আসে, একটি সঠিক বিপ্লবের মাধ্যমে ইউনুসগংকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে, তবে এই ইউনুসগংয়ের আরও কৃতিত্বে আমাদের মাঝে ফিরে উঠবে। এবং আমি ইউনুসগংকে মানে ভবিষ্যৎ যতটুকু রাজনৈতিক মেধা আছে সেখান থেকে আমি বলতে পারি যে ইউনুস সাহেব, আপনার ভাগ্যে হয়তো এদেশের মাটিও হবে না, আপনার কবরটিও এদেশে আপনি করতে পারবেন না। যদিও আপনি ক্ষমতা থাকা অবস্থায় যদি রোগ বেরোগে বা আল্লাহর ডাকে আপনি মৃত্যুবরণ করেন, আপনার কবরটি যদি এদেশে হয়ও সেই কবরে আগুন জ্বলবে এবং আপনার হাড়, পচা মাংস এগুলো বুড়িগঙ্গার ময়লা পানির ভাগাড়ে পড়বে বলে আমি মনে করি। সে ভাগ্যও হয়তো আপনার হবে না, ছাই হয়ে মানুষ দাঁত মেজে কুলি করে বাথরুমে ফেলবে, এরকমও আমার মনে হয়। যাই হোক, আপনাদেরকে একটি কথাই বলতে চাই, দেশটা শান্তির দিকে নিয়ে যাওয়া আপনার কর্তব্য ছিল। আপনি শান্তিতে নোবেল জয়ী, কিন্তু আপনি সেটা করেননি, মানুষের অশান্তির কারণ হয়েছেন।
দেশটাকে বিদেশি প্রভুদের হাতে তুলে দিয়ে ক্ষমতার পরিপক্ক করেছেন। এবং বিএনপিকে বলবো, ভাই আপনারা গত 16 বছর কোনো আন্দোলন করতে পারেননি, একমাত্র জ্বালাপোড়া আন্দোলন ছাড়া। এই ইউনূস সরকারেরও বিপক্ষে কোনো শক্ত অবস্থান নিতে পারছেন না। আপনারা কবে আপনাদের খোলস থেকে বের হয়ে আসবেন আমরা জানি না। তবে আপনারা তো এখন বাংলাদেশে প্রধান রাজনৈতিক দলের মধ্যে অন্যতম একজন, যেহেতু আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখা হয়েছে। আপনারা অন্তত ভাই এই ইউনূস গঙ্গের হাত থেকে দেশটাকে রক্ষা করুন, এই বলে আমি আমার এই শোটা আজকে শেষ করছি। জানি না এই ভিডিও বার্তার পরে জেলে থাকবো না কি হবে জানি না, তবে আমি আমার কথা চালিয়ে যাব। বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।